বিজ্ঞান বলে যে আমরা টাইম ট্রাভেল করতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র ভবিষ্যতে, কখনোই অতীতে নয়। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে 6টা মানেই রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়। যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। নমস্কার বন্ধুরা, সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমাদের রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি আকাশ রয়েছি তোমাদের সাথে নতুন একটা গল্প নিয়ে। আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল রাতের আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের এরকম আরো নতুন নতুন রোমাঞ্চকর গল্প আনতে অনেক উৎসাহিত করে। আজকের গল্পটা বেসিক্যালি একটু অন্য ধরনের, মানে বিজ্ঞানসম্মতভাবে এই গল্পটার কোনো যুক্তি হয় না। এবারে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে গল্পটা নিয়ে। আমি অনেককে বলেছিলাম, কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করতে পারেনি যে এটাও সম্ভব, যতটুকু বয়ান থেকে জানা গেছে আর কি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই। তো আমার একটা দাদা ছিল, দাদার নাম ছিল বিধান, একটা পূর্ব পরিচিত দাদা। তো তার একটা মাস্তুতো ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে। তো বিষয়টা হয় কি যে ওই ছেলেটা, মানে দাদার যে মাস্তুতো ভাই, তো ছেলেটা ভালো ছেলে, শান্তশিষ্ট ছেলে, অফিস করতো, একটা মোটামুটি ভালো পোস্টেই একটা চাকরি করতো সে। তো তাদের পারিবারিক অবস্থাও ভালো ছিল, আর ছেলেটাও ভালো ছিল, আগেই বললাম। তো এরকম অবস্থায় একদিন সে খুব তাড়াহুড়ো করে সকালবেলা, অনেক সকালবেলা, ভোরবেলা বলতে পারো, 7টা, 6টা, 6:30, 7টা, শীতকাল ছিল তখন। তো ওরকম সময় সে তাড়াহুড়ো করে সে তার বাইকটা বের করলো বাড়ি থেকে, মানে নিচের গেট থেকে। এবার বের করে সে খুবই তাড়াহুড়োর সাথে বাইকটা স্টার্ট দিয়ে পিছনে তার অফিসের যে ব্যাগটা হয় সেই ব্যাগটা নিয়ে সে তার অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। তো তাদের বাড়ির কিছুটা দূরত্বে, মানে কিছুটা দূর গেলেই বড় রাস্তা পড়ে, মানে হাইওয়ে। তো একদম রাস্তা পুরো কুয়াশায় ঢেকে গেছে, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর কুয়াশা হলে তো তোমরা জানোই সবাই যে মোটামুটি 100 মিটারের মধ্যেও কিছু দেখা যায় না, সব কিছুই ঘোলাটে হয়ে যায়। তো ওরকম ওই সিচুয়েশানে ও মোটামুটি বাইক ভালোই স্পিডে চালাচ্ছিল। ওর অ্যাকচুয়ালি ওর ব্যাপারটা হয়েছিল, সেদিনকে অফিসে ওর খুব তাড়াতাড়ি আর্লি যেতে হয়েছিল। ওদের অফিসে একটা ইভেন্টের ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কল ছিল ওর, তো সেখানে ওর অনেক আর্লি যেতে হয়েছিল। তো ওরকমভাবে ও খুবই তাড়াহুড়ো করে বাইক চালাচ্ছিল, খুবই রাফলি বাইক চালাচ্ছিল বলতে পারো। তো কোনো মতে ওই বড় রাস্তায় পৌঁছায়। তো পৌঁছে যখন বড় রাস্তা থেকে আবার যাত্রা শুরু করে, হঠাৎ করে না ওর চোখের সামনে কুয়াশার যে প্রকোপটা, ওটা হঠাৎ প্রচুর বেড়ে যায়। মানে এক প্রকার ওর মনে হচ্ছে যে কুয়াশাগুলো যেন ওর দিকেই ধাবিত হচ্ছে, মানে ওকে গ্রাস করতে চাইছে, ওর এটা মনে হচ্ছে। তো এবার ও বিষয়টাকে ইগনোর করে, যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিল, ও ব্যাপারটাকে একচোখামি করেই আবার ওর মতো বাইক চালায়। তো কিছুটা দূর এরকম যাওয়ার পরে হঠাৎ করে সামনে একটা, মানে ওর সামনেও দেখতে পাচ্ছে যে একটা আলোর ছটা দেখতে পাচ্ছে। তো ও আরও স্পিডে বাইক চালাতে থাকে, ও কিছু দেখে না আর কি, যেহেতু ওর তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো এই করতে 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 ওই আলোর ছটাটা বাড়তে থাকে, কুয়াশাও বাড়তে থাকে। হঠাৎ করে কি হয়, একটা বড়সড় একটা বিস্ফোরণ টাইপের, মানে বিস্ফোরণ হলে যে পরিমাণে আলোক রশ্মি বের হয়, ঠিক ওরকম একটা ও আলোক রশ্মি দেখতে পায়। আর তখন না ও
আর ওই আলোর দিকে তাকাতে পারছিল না, মানে তীব্রতাটা এতটাই বেশি হয়ে গেছিল আলো। তো ও হাতটা সামনের দিকে আনে, বাইক কিন্তু প্রচুর স্পিডে ছিল, ও এত আলো তাকাতে পারছে না বা হাত সামনের দিকে আনে। হঠাৎ করেই যখন ও হাতটা সামনের দিকে আনে তখন হট করে ওর ঘুম ভেঙে যায়। মানে ব্যাপারটা হচ্ছিল কি যে ও এই সব বিষয়গুলো স্বপ্ন দেখছিল। ঘুম ভেঙে ও তো পুরো চমকে ওঠে যে কি হলো আমার সাথে হঠাৎ করে। তো মোটামুটি হাত মুখ ধুতে যায়। তো হাত মুখ ধুতে যাওয়ার পরেই, মানে হাত মুখ ধুতে যাবে ও, তখনই ওর মায়ের সাথে ওর দেখা হয়। তো ওর মাকে ও বলে যে মা, আজকে তুমি এক কাজ করো, আমার দুপুরের লাঞ্চটা তুমি প্যাক করো না, আমি অফিসে খেয়ে নেব। তো মা না হঠাৎ করে ওর দিকে চমকে তাকায়, কিন্তু কিছু বলে না। তো ও ওর মতো আবার ফ্রেশ হয়ে আসে। ওর মতো ফ্রেশ হয়ে এসে যখন ও ওর অফিসে যাওয়ার জন্য জামা কাপড় খুঁজতে থাকে, রেডি হবে যে, তো ওর কিছু জামা কাপড় খুঁজে পাচ্ছে না। মানে ওর সাইজের কোনো জামা কাপড়ও খুঁজে পাচ্ছে না, সব দেখছে ওর থেকে স্মল সাইজে। তো হঠাৎ করে এরকম বিষয় হচ্ছে, ও তো এক কথায় অবাক হয়ে গেছে কি বিষয়। তো ও এবার ওর মাকে ডাক দেয় যে মা, আমার এই ড্রেসগুলো, আমার এই টি শার্ট, তারপরে আমার অফিসের প্যান্ট, এগুলো কোথায়, আর এগুলো কার জামা কাপড়? তো ওর মা এবার একটা স্কুল ব্যাগ গোছাতে গোছাতে ওর কাছে আসে, বলে যে হ্যাঁ বল। বলছে দেখুন, আমার জামা কাপড়গুলো আমি খুঁজে পাচ্ছি না। বলছে এই তো তোর জামা কাপড়, কি খুঁজে পাচ্ছিস না? কত জামা কাপড় তোর রয়েছে, যে কোনো একটা পর। আর তুই এখন এইগুলো কেন পরবি? স্কুলের ড্রেস পর। ছেলেটা বলছে কি, আমি এখন স্কুলের ড্রেস পরবো মানে? ওর মা বলছে হ্যাঁ, তুই স্কুলের ড্রেস পরবি, স্কুল যাবি, আমি তোর ব্যাগ গুছিয়ে আনলাম। তো এই ছেলেটা বলছে যে আমি স্কুলে কবে থেকে ভর্তি হলাম আবার? তো ওর মা বলছে আবার যে দেখ বাবু, তুই ঘুমের থেকে উঠেই হঠাৎ করে কি আবল তাবল বলছিস, তোর স্কুলের এমনি দেরি হচ্ছে, দেখ ঘড়িতে কটা বাজে, 10:30 এমনি বেজে গেছে। আরো যদি লেট করিস তাহলে কিন্তু মাস্টারদের কাছে বকুনি খেতে হবে তোকে, সেটা কি ভালো লাগবে? ওর থেকে ভালো বাবা তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর, কথা না বাড়িয়ে। আমি তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি, ব্যাগের মধ্যে টিফিন দিয়ে দিয়েছি, তুই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরো, দুগ্গা দুগ্গা বলে তুই বেরো। এবার ও না পিছনে হঠাৎ করে একটা চেয়ারে ধপ করে বসে পড়ে, বসে ওপরের দিকে তাকে কি জানি ভাবে। আর আসলে এই বিষয়গুলো যা ঘটছিল, খুবই আশ্চর্যজনক বিষয় ঘটছিল। তো এই মানে হঠাৎ করে না ও ফ্রিজ হয়ে গেছিল 5-6 মিনিটের জন্য। ওর মা তো ব্যাগটা গুছিয়ে দিয়ে চলে যায়, ওকে খাবার খেতে ডাকে, ও ফ্রিজ হয়ে গেছিল পুরো। মানে কি ভাববে, কি দেখবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ও ভাবছে মনে হয় ওর মা ওর সাথে ইয়ার্কি মারছে, কিন্তু ওর মা যেভাবে তাড়াহুড়ো করে সবকিছু গোছগাছ করছে, ওর আবার এটাও মনে হচ্ছে যে মা কেন আমার সাথে এই মুহূর্তে মজা করবে। তা ও কিছু বুঝতে না পারে আবার চেয়ার থেকে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ওদের আর একটা যে রুম, সেই রুমের দিকে আনমনেই হেঁটে হেঁটে যাচ্ছিল। এবার যেতে যেতে হঠাৎ করে দেখে একটা বাচ্চা শুয়ে কাঁদছে। তো এবার ওর হট করে হুঁশ আসে যে এই বাচ্চাটা কি। আবার ওর মাকে ডাকে, ওর মা রান্নাঘর থেকে সাড়া দেয়, বলে যে কি হয়েছে। আর ও আবার এদিক থেকে বলছে যে মা, এই বাচ্চাটা কি, আমাদের বাড়িতে কি কোনো গেস্ট এসছে, কোনো আত্মীয়? বলছে কি বলছিস তুই? ওর মা রান্নাঘর থেকে চেঁচিয়ে উত্তর দেয়, এ তো রান্নাঘরটা একটু বেশি দূরে ছিল। বলছে যে কি বলছিস তুই, আমাদের বাড়িতে এখন এই সময় কোন গেস্ট আসবে? বলছে না, তাহলে এই বাচ্চাটা কার? এবার ওর মা এই কথাটা শুনতে পেয়ে এসে ওকে একটা থাপ্পড় দেয়, খুবই কষি একটা থাপ্পড় দেয়, আর ওর মুখের ধারে এসে শুকতে থাকে। তা বলে যে এই তুই কি কিছু খেয়েছিস নাকি, তুই কি আজকাল নেশাপাতি করা ধরেছিস নাকি এই বয়সে?
তো এবার ওর মা ও সেটা বলছে যে কি কি বলছো, আমি জীবনে কোনোদিন একটা সিগারেট পর্যন্ত খাইনি, কোনোদিনও পানও খাইনি, আর আমি নেশা করব? তুমি আমাকে জানো না আমি জীবনে কোনোদিন নেশা করেছি, আর এখন এই বয়সে এসে আমি নেশা করব? বলছে তাহলে তুই কি আবল তাবল বলছিস, সেটা তোর ভাই। এবারে ওর তো প্রথমেই একটা ঘটনা এমন ঘটে গেছে, ও তো পুরো চমকে গেছে যে ব্যাপারটা কি, আমার ভাই, আমার ভাইয়ের বয়স তো এখন হিসাব মতো 17 বছর হওয়া উচিত, আমার ভাই এরকম এত ছোট। তারপরে ও আবার ওর মাকে জিজ্ঞেস করে যে আমার আরো একটা ভাই আছে মা। এবার ওর মা আর কিছু করতে না পেরে হেসে ওঠে, বলছে দেখ বাবা, তুই এখন মজা করছিস আমার সাথে, আমার তো মজা করার সময় নেই, আমার রান্না পুড়ে যাচ্ছে। এটা তোর আর একটা ভাই কেন হতে যাবে, তোরা 2 ভাই, তোর ছোট ভাই এটা। এবার রয়েছে এটা, বলছে কি বলছো তুমি, আমার ছোট ভাই, সে তো তার নাম হচ্ছে অয়ন, তার এখন 17 বছর বয়স। বলছে কি, 17 বছর বয়স? তাহলে কি ও কি কোনোভাবে ছোট হয়ে অন্য গ্যালাক্সি থেকে এসে এখানে শুয়ে আছে? বলছে না। এবার ওর মা আবার ওকে ধমকি দিয়ে বলছে দেখ, তোর সাথে এরকম আবল তাবল কথা বলার এখন আপাতত আমার সময় নেই, আমার প্রচুর কাজ পড়ে আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যা। এবার ওর মা চলে যায়, এবার ও আবার থামাতেও যায় ওর মাকে যে স্কুলে যাব, মানে বলতে গিয়ে থেমে যায়, স্কুলে যাব আমি এখন কেন? মানে পুরো বিষয়টা আর কি ওর কাছে একটা কৃত্রিম ধাঁধার মতো মনে হয় যে ব্যাপারটা কি ঘটছে আমার সাথে। তো এবার ও তো পুরোপুরি ফ্রেশ হয়ে এসেছিল, এবার ওর ঘরটা আরও এক্সপ্লোর করতে 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 মানে ওর কাছে যেহেতু সব কিছুই অজানা একটা জগতের মতো মনে হচ্ছিল, ও এবার ছাদে যায়। ছাদে গিয়ে একটা অদ্ভুত আশ্চর্যজনক মানে ঘটনা দেখতে পায়। ছাদে গিয়ে ও আনমনে চারিদিকে তাকাচ্ছিল, হঠাৎ করে নিচে দেখে একটা লোকটাকে দেখে ওর চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। ও তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে ওই লোকটার সামনে যায়, গিয়ে বলছে যে বলাই কাকু, আপনি বেঁচে আছেন? এইবার তো কোথায় যাওয়া, ওই লোকটা ওকে এক কষে থাপ্পড় দেয়, বলছে তুই আমার মৃত্যু কামনা করছিস, তোর বাবাকে বলতে হবে, পড়াশোনা বাদ দিয়ে এখন এইসব শুরু করেছিস। এবার বলছে মৃত্যু কামনা কেন করব, তুমি তো অনেক বছর আগে মারা গেছো। বলছে কি? তাহলে দেখ তুই কি, আমি মানে 7 সকালবেলা তুই ভূত দেখেছিস? তুই আমাকে ছুঁয়ে দেখ, আমি কেন মরতে যাব? বলছে না, তুমি মারা গেছো, এটা কিছুতেই হতে পারে না, তোমার শ্রাদ্ধ কাজে আমি নিজে গেছিলাম, শ্মশানে আমি নিজে গেছিলাম, এটা কি করে হতে পারে? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার চিতা পুড়তে দেখেছি। বলছে দেখ বাপ, আমার এখনো মরার বয়স হয়নি, আর আমি কেনই বা মরবো? তারপর ওই ছেলেটা আবার বলে না না, তুমি অতিরিক্ত নেশা করতে, ওই জন্যই তুমি মারা গেছিলে। বলছে দেখ, এতক্ষণ ধরে আমি সহ্য করছিলাম সবকিছু, আমি কোথায় নেশা করি তুই দেখেছিস? তো এই এক কথায় 2 কথায় হচ্ছে এটা কি করে যে মানে যেহেতু এরকম হক চকিয়ে গেছে, সব বলে দিয়েছে। বলছে না, তুমি এরকম ঘাট পাড়ে গিয়ে নেশা করো, আমি জানি, আমি দেখেছি, তুমি তাস খেলো আর নেশা করো, বাজে বাজে নেশা করো, আমি নেশা করি না বলে কি তুমি কি ভেবেছো আমি বুঝি না কোনটা নেশা করা বলে, কোনটাকে নেশা করা বলে না? আমার তো যথেষ্ট বয়স হয়েছে। বলছে যে হ্যাঁ, গেড়ে পাকা হয়েছো তুমি না, স্কুলে পড়ার বয়সে তুমি নেশা খুব শিখে গেছো, আর তুই কোথায় আমাকে নেশা করতে রেখেছিস, সব ফালতু কথা, তুই ভুল দেখেছিস। বলছে না 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 না, তুমি নেশা করো, আমি দেখেছি, আর তুমি নেশা করার কারণেই মারা গিয়েছিলে। বলছে যে আবার কিন্তু তোকে থাপ্পড় দেবো, যা বাড়ি যা, স্কুলে যা, স্কুলের জন্য তোর লেট হচ্ছে না, তোর মা খাবার টাবার সব গুছিয়ে দিয়েছে, বললি এইমাত্র। তো আবার ফিরে এসে কিছু করার নেই, এবার সব কিছু তো ওর বিরুদ্ধে, ওকে মানে ওই স্রোতেই গা ভাসাতে হবে, কিছু করার নেই। তো ও আবার স্কুলের ব্যাগ, মানে যা ওকে দেয় আর কি সব কিছু দিয়ে, ও স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। যেতে যেতে ওর চোখে পড়ে একটা ভ্যান, ওই ভ্যানে ওই দেখবে আলমারি নিয়ে যায় না ভ্যানে করে, তো ওই একটা আলমারি ওর চোখে পড়ে। ও আনমনে দেখছিল, ঠিক আছে, দেখতে 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 আলমারির সাইডে দেখবে কাঁচ থাকে, আয়না,
ওই আয়নার দিকে চোখ পড়ে গিয়ে ওই ভ্যানালাটাকে বলে, এই কাকু কাকু দাঁড়াও তো দাঁড়াও। এবার ওই ভ্যানালা দাঁড়িয়ে পড়ে, বলছে কি হয়েছে বাবা তোমার, হঠাৎ দাঁড়াতে বললে? বলছে 1 মিনিট দাঁড়াও তো, একটা জিনিস দেখছি। এই দেখছি বলে ও আয়নার দিকে তাকিয়ে দেখে এক অদ্ভুত জিনিস। না, আয়নায় কি আমাদের নিজেদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই, ও ঠিক তাই দেখছে। কিন্তু ওর ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে, বার্ধক্যকালে আমাদের মুখশ্রী যেমন থাকে, ছেলেদের মুখশ্রী যেমন থাকে, যে যেমন মুখে গোঁফ দাড়ি বা একটু মুখের চেহারার গঠন পরিবর্তন থাকে, ও দেখছে ওকে দেখতে লাগছে অনেকটা ওই ক্লাস 10-এর স্কুল পড়ুয়া ছাত্রের মতোই। মুখ একদম পরিষ্কার, মুখে কোনো গোঁফ দাড়ি নেই, একদম ইয়ং কোনো ছেলে, স্কুল পড়ুয়া ছেলেকে যেমন দেখতে হয় তেমন। তো হাঁ করে দেখছে। আর ভ্যানালা ভ্যান থেকে নেমে এসে ওকে এক ঝাঁকি দিয়ে বলে, এই বাবা তুমি কি করছো, কি বাড়িতে আয়না নেই? বাড়ি গিয়ে আয়না দেখো, এখন রোদের মধ্যে আমাকে দাঁড় করিয়ে তুমি আয়না দেখছো? বলছে, না কাকু আমি তো, এটা তো আমি না। বলছি, কি বলছো তুমি আমি না? ভাই দেখো আমার কাজ আছে, তোমার সাথে এখন ইয়ার্কি মারার আমার সময় নেই। এই কথা বলে ভ্যানালা আবার ভ্যানে উঠে চলে যায়। তো ও ওই হাঁ অবস্থাতেই আবার স্কুলের দিকে যাওয়া শুরু করে। তো স্কুলে গিয়ে ওর একটা বন্ধুর সাথে কথা বলছে ও। কিন্তু এইবার আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওর যে বন্ধুটার সাথে ও কথা বলছে, সেই বন্ধুটা হচ্ছে ওর খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। মানে স্কুল লাইফ থেকে খুবই ক্লোজ ছিল, সেই জন্য ও ওর সাথে খুবই কমফোর্টেবলি কথা বলে। দেখবে আমাদেরও স্কুল লাইফে কিছু কিছু এমন বন্ধু থাকে যাদের সাথে আমরা খুবই কমফোর্টেবলি কথা বলতে পারি। সবার সাথে তো আমাদের জমে ওঠে না, শুধুমাত্র কিছু কিছু ছেলেরা বা মেয়েরা বন্ধু বান্ধবী এমন থাকে যাদের সাথে আমরা মন খুলে কথা বলি। তো ওর ওই বন্ধুটাও ছিল ওই রকম। তো ওর ওই বন্ধুটাকে এই কথাটা বলতে যাবে, ওর সাথে যা যা হয়েছে, সঙ্গে সঙ্গেই ওকে থামিয়ে দিয়ে ওর পিঠে, ততক্ষণে কিন্তু ও স্কুলে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ওকে থামিয়ে দিয়ে পিঠে একটা চাপড় দিয়ে বলল, কি রে ভাই এত লেট কেন? এত লেটে আসলে চলবে? তুই না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এত লেট করছিস কেন? চল 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 ক্লাসে যাই। বলছে, হ্যাঁ চ চ চ। এইবার কিছুটা ক্লাস করার পরে ও আস্তে আস্তে জিনিসগুলো না ধাতস্থ হতে শেখে। মানে এতক্ষণ ধরে সকালবেলা থেকে ওর সাথে যেই জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলো ও একে একে ধাতস্থ হতে শেখে। ও এক কথায় নিজেকে বুঝ দেয় যে হয়তো আমি কোনো ভিন গ্রহে চলে এসেছি, হতেই পারে এরকম, নিজেকে বুঝ দেয়। আর ক্লাস 10-এ পড়া অবস্থাতে আর কতটাই বা ম্যাচিওর হবে একটা ছেলে? হয় না তা না, কিন্তু হয়, খুব একটা যে পরিণত যে মস্তিষ্ক সেটা হয় না। তো ও নিজের মনকে বুঝ দিতে থাকে, আর এছাড়া ওর কাছে ওই মুহূর্তে কোনো উপায়ও ছিল না। তো ও তেমনই মনকে বুঝিয়ে ক্লাস করা শুরু করে, এবং এই ক্লাস করতে করতে ওর মাথায় হঠাৎ করে আসে একটা ধুরন্ধর আইডিয়াটা কেমন? ওর ক্লাসের মানে ওর স্কুলে একটা টিচার ছিল, যেই টিচারটা ওকে যেখানেই ও মানে পড়া করুক চাই না করুক, মানে ওকেই ধরে পেটাবে। মানে ও একটা হিট লিস্টে আর কি ওই টিচারের নজরে। এরকম তোমরাও দেখবে যে আমাদেরও, তোমরা তো জেনে থাকবে যে আমাদেরও ছোটবেলায় এরকম কিছু কিছু টিচার থাকতো যাদের চোখে আমরা একদম পুরো ওয়ান্টেড ক্রিমিনাল ছিলাম স্কুল লাইফে। মানে আমরা দোষ করলেও মার খেতাম, মানে আমরা যদি পড়া করে যেতাম তাও মার খেতাম, আমরা যদি চুপচাপ বসে থাকতাম তাও মার খেতাম। মানে আমাদের মারার জন্য টিচার, মানে পার্টিকুলারলি ওই টিচার কোনো না কোনো অজুহাত খুঁজেই নিত। চুপ থাকলে বলবে যে তুই চুপ আছিস কেন, পড়া দিচ্ছিস না কেন? পড়া করলে বলবে তুই অতিরিক্ত বুঝিস, পড়া না করলে তো কোনো রেহাই নেই, পড়া কেন করিস নি। তো এরকম ওর ওই টিচারের কথা মাথায় আসে। মাথায় এসে একটা জিনিসও ভাবে যে আমার সাথে কি হচ্ছে সেটা তো আমারও নিয়ন্ত্রণের বাইরে,
তাহলে আমি হয়তো সময়ের থেকে পেছনে চলে এসেছি। ও যেটা মনকে বুঝ দেয়। তাহলে আমার একটা ইচ্ছা আমি পূরণ করতে পারি। মনে 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 ভাবছে কি ছিল সেই ইচ্ছা। সেই ইচ্ছাটা এমন ছিল যে যেই টিচার শুধুমাত্র বেছে বেছে ওকেই মারতো, সেই টিচারকে ও একবার কোনো না কোনোভাবে ফাঁদে ফেলবে বা এমন পরিস্থিতিতে ফেলবে যাতে ওই মানে ওর আর কি একটা স্যাটিসফ্যাকশান হয় যে উনি শুধু আমাকেই ধরে মারেন, ওনাকে আমি এমন একটা পরিস্থিতিতে ফেলবো। একটা রাগ জন্মায় না ছোটোবেলায়, স্বাভাবিক যেটা হয় আর কি। তো ও ঠিক করে যে ওর স্কুল ছুটির পরে ও যখন বাড়ি যাবে তো তখন ও ওই স্কুল টিচারের পিছু নেবে। আর ওর মাথায় আরও একটা দুষ্টুমি বুদ্ধি আসে যে যেই রকম বেত দিয়ে বাঁশের কঞ্চি, সেই কঞ্চি যেই কঞ্চি দিয়ে ওকে পেটাতো, যেরকম কঞ্চি দিয়ে ও সেরকম একটা বাঁশের কঞ্চি জোগাড় করে। আর কঞ্চি জোগাড় করে ওই টিচারের পিছু নেয়। এইবার যখনই কঞ্চিটা মানে ও ভাবতে থাকে যে আচ্ছা আমি যদি এই জিনিসটা করি, আমাকে তো যদিও আমি সময়ের পেছনে থাকি তাহলে তো আমাকে এখানেই থাকতে হবে। আর যদি আমি ধরাও পড়ি, খুব বেশি দূরে তো আর পালাতে পারবো না, উনি তো আমাকে চেনেই। তো যদি ধরাও পড়ি তাহলে তো আরও একটা গুবলেট হয়ে যাবে, তাহলে তো আমি আরও মার খাবো। তাহলে কি করা যায় এখন? ও ভাবছে যে ওই যে কঞ্চিটাও নিয়েছিল ওইটা ও একটা আড়াল থেকে ওর টিচারের দিকে ও ছুঁড়ে মারবে, একদম পেছনে লক্ষ্য করে ছুঁড়ে মারবে। তাতে ওর টিচার একটু এম্বারেস ফিল করবে, রাস্তাঘাটের ভেতরে একটু পেছনে হাত ফাত দিয়ে আর কি চুলকার একটা ভঙ্গি করবে। তো সেইটা করার সিদ্ধান্ত নেয়। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো টিচারের পিছু নেয়, পিছু নিয়ে কিছুটা রাস্তা যায়, যেই দেখে একটু নির্জন পথ চলে এসেছে তো ও ওর প্ল্যান মাফিক ছুঁড়ে মারে লাঠিটা, খুবই জোরেই ছোড়ে। এইবার যেই ছুঁড়ে মারে এইবার দেখতে পায় একটা অদ্ভুত ঘটনা। মানে এমন একটা ঘটনা দেখতে পায় যেটা দেখেও নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছিল না। ঠিক আছে, ও দেখতে পায় যেই মুহূর্তে ও ওই কঞ্চির লাঠিটা ছুঁড়ে মারলো, ঠিক টাচ করার কিছুটা আগে মুহূর্ত থেকে ওর টিচার সেম জায়গাতেই ছিল। যেই টাচ করলো হঠাৎ করে এমন একটা গ্লিচ তৈরি হলো যেন ওর টিচার 2 পা সামনে এগিয়ে গেল। তো ও তো দেখে অবাক, ও তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে কী হচ্ছে বিষয়টা। তো ও আবার টিচার খানিকটা এগিয়ে যায়, লাঠিটা তো ওখানেই পড়ে থাকে, আবার ওই লাঠিটা তুলে আবার একইভাবে মারে, আবার দেখছে একই ঘটনা। তো ও এবার ভাবে যে আমি হয়তো ছুটতে পারছি না ঠিকঠাক করে, ওই জন্য ওনার গায়ে লাগছে না। এবার ও ঠিক করে ওই হাতে লাঠি নিয়েই ও এগোবে, ও আর ছুটবে না। তখন ওর ভেতরে ওই ওনাকে শুধুমাত্র একটা পরিস্থিতিতে ফেলার আইডিয়াটাই ঘুরতে থাকে। নিজে যে ফেসে যাবে সেটা আর মাথা থেকে বেরিয়ে গেছে, যেহেতু রাগ হয়ে গেছে কি হচ্ছে আমার সাথে। এবার আগাতে 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 এমন একটা সময় থাকে যে এমন একটা সময় আসে যে পিছনে ফুটস্টেপ পাওয়া যায়। ফুটস্টেপ দেখে ও টিচার বুঝতে পারে যে পেছনে কেউ আসছে। পেছন ঘুরে তাকায়, দেখা যায় একটা লাঠি নিয়ে ওই সেই ছেলেটাই যাকে উনি মারতো সে দাঁড়িয়ে আছে। এইবার তবে রে যাবে কোথায়? টিচার দেখতে পেয়েছে, এমনি ওর হিট লিস্টে ছিল। বলছে এই তুই কী করছিস রে? আজকাল টিচারদের সাথে এরকম দুষ্টুমি ফাজলামো করা শিখেছিস? হ্যাঁ, দাঁড়া তো হচ্ছে কালকে। এইবার ওর তো একেবারে চোখ কপালে। আর ও যেটার ভয় পাচ্ছিল যে ও যে ফেসে যাতে না যায়, ওর তো আরও মার খেতে হবে, সেটাই হয়। ও তখন এক প্রকার মন পুরো ওর খারাপ করে ও পেছনের দিকে আসতে থাকে। ও ভাবে যে এইবার কালকে স্কুলে গেলে আমার খবর আছে। এবার ও দেখছে যে কিছুই হচ্ছে না। এবার ও যখন আবার ওই ফেরত রাস্তায় আস্তে 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 আসে, আস্তে আস্তে ওর ওই বন্ধুটার সাথে দেখা হয়, যেটা ওর আর কি ক্লোজ ফ্রেন্ড ছিল। বলে কিরে ভাই তুই ওই দিকে কোথায় গেছিলি? না এমনি গেছিলাম আর কি। বলছে যে চল বাড়ি যাই একসাথে। চল। তো এবার যেতে যেতে না ও ভাবে যে আমার সাথে তো এত ঘটনা ঘটছে, তাহলে ওর সাথে তো বলাই যায়, ও তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড, সব কিছু শেয়ার করি, তাহলে এটা কেন বলবো না। ভালো কথা, ওর ওই বন্ধুটাকে সব কিছু জানায়।
এবার বলে রাখি যে ওর ওই বন্ধুটা ছিল একটু এচড়ে পাকা ছেলে, ঠিক আছে, মানে ওই তৎকালীন সময়ে একটু এচড়ে পাকা ছিল। মানে কেমন, লোকের পেছনে কাঠি করা, লোককে গালি দেওয়া, এরকম নানান বিভিন্ন বিষয়ে তার জর্জরিত, মানে সে জর্জরিত থাকে। তার ভূমিকা মূল্যবান, এরকম উটপাটাং কাজে তার ভূমিকা একদম অনবদ্য। তো সেই ঘটনা শুনে সে যেমন ছেলে তেমনই ভাবনা শুরু করেছে। বলছে, ভাই তাহলে তো তুই সময়কে ফাঁকি দিয়ে পেছনে চলে এলি, তাহলে তো তুই মহাপুরুষ রে। বলছে, না রে, আমি অন্য চিন্তায় আছি। বলে, দূর, কিসের চিন্তা, তুই তো একজন লাকি মানুষ, তুই এবার সমস্ত ইচ্ছা তোর পূরণ করতে পারবি, তুই যেগুলো ফেলে এসেছিলি। বলছে, না রে, ওটা ঠিক তেমন না, ঠিক তোর মতনই আমি ভেবেছিলাম আজকে। যে কি ভেবেছিলি বলতো? বলছে, ওই যে আমাদের টিচারটা আছে না, যে আমাকে খুব মারে, সুযোগ পেলেই মারা শুরু করে। বলছে, হ্যাঁ 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 হ্যাঁ। বলছে, ওই টিচারটাকে আজকে আমি পেছন থেকে কঞ্চি মারার একটা পরিকল্পনা করেছিলাম, মেরেও ছিলাম, কিন্তু কেমন জানি ওই টিচারটা কঞ্চিটার থেকে, মানে কঞ্চিটা আমি যখন মারছিলাম ওনার গা স্পর্শ করার আগেই উনি কেমন একটা অদৃশ্যভাবে দুপা এগিয়ে যাচ্ছিল। আমি না বুঝতে পারছিলাম না। বলছি, বলিস কি রে, এ তো জাদু। বলছে, না, জাদু ঠিক না, জাদু যদি হতো তাহলে শুধু আমার সাথেই জিনিসগুলো কেন হচ্ছে। বলছে, আচ্ছা এক কাজ কর তো, তুই অন্য কিছু ট্রাই কর, এটা হতেই পারে কোনো একটা সমস্যা হয়তো হচ্ছে, বা তুই হয়তো ঠিকঠাক ছুটতে পারিসনি। বলছে, হ্যাঁ, আমি ঠিক তেমনই ভেবে ওনার হাতে, মানে ওনার পিছু নিয়েছিলাম লাঠিটা একদম শক্ত করে ধরে, যে এবার আমি আর ছুটবো না, এবার আমি নিজে হাতেই যা করার করবো। তো তখনই তো কেলোটা হয়ে গেল। বলছে, আবার কি কেলো হলো? বলছে, উনি পেছন দিক থেকে তাকালো, তাকিয়ে এরকম আমাকে বললো যে টিচারদের সাথে ফাজলামো করছিস, পরের দিন আয় তোর হবে। এই শুনে ওর বন্ধুটা হাসা শুরু করে। বলছে, দেখলি তো ভাই, তুই তো পুরো কেস খেয়ে গেলি, এইবার তোর খবর আছে। বলছে, দূর, তুই ওসব বাদ দে, ওর ওই চিন্তাটা আমার মাথা থেকে এখন সরে গেছে। আমি শুধু ভাবছি যে আমার সাথে কি হচ্ছে এগুলো, আর আমি কি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো? বলছে, দেখ ভাই, কোনো চাপ নিবি না, তুই যখন এই জগতে আছিস, তুই এই জগতের রাজা, তুই ভবিষ্যতে কি হবে সব কিছু তুই জানিস। বলছে, সে তো আমি জানি, কিন্তু এই কথাটা বলতে যাবে, কিন্তু বলার পরেই ওর বন্ধুটা আবার বলে ওঠে যে, দেখ ভাই, কোনো কিন্তু না, আমার কাছে একটা সুপার প্ল্যান আছে। বলছে, কি প্ল্যান? বলছে, দেখ, তুই এই বিষয়টা নিয়ে সমাজ সেবা করতে পারিস। এবার ও হঠাৎ করে চমকে যায়। চমকে যাওয়ার কারণ হচ্ছে, আগেই বললাম যে ওর বন্ধুটা একটু এচড়ে পাকা, যত সব উটপাটাং কাজে ওর বুদ্ধি। ওই বন্ধুটা এই কথা বলছে যে সমাজ সেবা করতে পারবি তুই। বলছে, তুই এই কথা বলছিস? বলছে, হ্যাঁ, কেন আমি বলতে পারি না? আমি বলতে পারি না এই কথাটা? তুইও না সত্যি আমাকে কি ভাবিস? আর আমি অতটা খারাপ নই রে, একটু দুষ্টু আছি, একটু ফাজিল আছি, একটু বেয়াদবও আছি, কিন্তু তাহলে অতটা না। বলছে, আচ্ছা যাক, বাদ দে, কি করতে পারি বলতো? বলছে, দেখ, তুই তো সব ঘটনাই মোটামুটি জানিস। বলছে, দেখ, কিছু ঘটনা তো মনে রাখা সম্ভব না, কিছু কিছু ঘটনা আমার মনে আছে। তো দেখ, এবার ওই বন্ধুটা বলছে যে, দেখ, যেগুলো তোর মনে আছে সেগুলো তুই মনে করে ওই ঘটনায় যা হয়েছিল, ধর কোনো দুর্ঘটনা বা অন্য কোনো ঘটনা, সেগুলো থেকে তুই ওই মুহূর্ত থেকে, মানে যেই লোকগুলোকে বা যেই কোনো কিছু দুর্ঘটনা যাকে কেন্দ্র করে হচ্ছে, সেই পার্টিকুলার কোনো মানুষ বা কোনো কিছুকে তুই বাঁচাতে পারবি। বলছে, হ্যাঁ, তা পারবো। এইবার এরকম প্ল্যানিং করে ওরা একদিন ঘুরতে 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 ওই সেই একদিন বড় রাস্তার কাছে পৌঁছে হঠাৎ করে দেখে যে একটা তেলের ট্যাঙ্কের যে বড় বড় ট্রাকগুলো হয় না, সেই ট্রাকের থেকে তেল লিক করে পুরো হাইওয়েতে ছড়িয়ে গেছে। এইবার ওর ওই, মানে ছেলেটার যার সাথে ঘটছে ঘটনাটা, সে ওইটা দেখে তার ওই পুরনো একটা দুর্ঘটনার কথা মনে পড়ে। সে খবরের কাগজে পড়েছিল যে এরকম তারই বাড়ির পাশে একটা দুর্ঘটনা ঘটে, এবং সে গেছিল ওই জায়গাটাতে। যে ওই ঘটনাটার মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে একটা তেল ভর্তি বড় ট্রাক,
তেলের ট্যাঙ্কের বড় ট্রাক, তা সেই ট্রাকের থেকে তেল লিক করার কারণে পুরো রাস্তায় তেল ছড়িয়ে পড়েছিল। তার জন্য পেছনের সব গাড়ি যেগুলো আসছিল তাদের মধ্যে কিছু কিছু গাড়ি স্লিপ কেটে এগিয়ে এসে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। তো ওর যেই মুহূর্তে ওই জিনিসগুলো মাথায় আসে, তো সেই মুহূর্তে ও সঙ্গে সঙ্গে মাঝখানের দিকে ট্রাফিক পুলিশের যে ইয়েগুলো হয় না, ছোট্ট ছোট চেম্বারগুলো, ওইখানে গিয়ে বলে যে কাকু কাকু এরকম এরকম ব্যাপার হবে, কিন্তু আপনি আগে তৎক্ষণাৎ এই জায়গাগুলো ক্লিন করান। এবার বলছে কি বলছো, জায়গাগুলো ক্লিন করাতে এখনই সম্ভব না, এখনই হবে না। বলছে না 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 এক্ষুনি করান, নাহলে কিন্তু বড়সড় একটা দুর্ঘটনা ঘটবে, আমি আপনাকে বলে দিচ্ছি। তো এরকম প্রচুর জোরাজোরি করার পরে ওই ট্রাফিক পুলিশটা চারিদিকে ফায়ার না, মানে বিভিন্ন এমার্জেন্সি হেল্পলাইন যেগুলো আর কি, যারা গভর্নমেন্ট সার্ভিস যারা করে আর কি, রাস্তা ক্লিনিং থেকে শুরু করে সব কিছু, তাদের সকলকে কল করে কোনো মতো আর কি রাস্তাটা ক্লিন করানো হয়। মোটামুটি 1 ঘন্টার ভেতরে ওই জায়গাটা পুরো ক্লিন করা হয়ে গেছে। এবার যেই ক্লিন করা হয়ে গেছে, ওই ছেলেটা দেখে হাসছে। তা হাসছে যেই, ওর পেছনে হাত দিয়ে ওই ট্রাফিক পুলিশটা ডাকে, বলছে এই তুমি আমাকে হঠাৎ করে এই তাড়াহুড়ো করে জোর জবরদস্তি কেন করালে বলো তো? তুমি একটা বাচ্চা ছেলে দেখে আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কেন করালে তুমি? বলছে আরে স্যার আপনি জানেন না কত বড় দুর্ঘটনার হাত থেকে এই জায়গাটা বেঁচে গেছে, আশেপাশের মানুষ বেঁচে গেছে, এখানে বড়সড় দুর্ঘটনা হতো। বলছে তুমি কি করে জানো দুর্ঘটনা হতো? তো তখন ও বলছে যে না না আমি জানি, এ দেখছে না তেল পড়ে ছিল, এই তেলের কারণে পিছনের সব গাড়িগুলো স্লিপ কেটে যেত। বলছে তুমি কি জ্যোতিষ নাকি, তুমি জানো যে সব কিছু? বলছে না তাই তো হতো, তেল পড়লে তো স্লিপ কাটবেই। এবার ট্রাফিক পুলিশ ওকে বলছে হ্যাঁ আমরা জানি তেল পড়লে স্লিপ কাটবে, তাই আমরা সামনে ব্যারিকেডও দিয়ে দিয়েছিলাম, যে অত্যাধিক ভারী যানবাহন বা বাইক বা যেই যানবাহনগুলো স্লিপ কাটার সম্ভাবনা আছে তাদের এই রাস্তা থেকে প্রবেশ নিষেধ, আর স্পিড লিমিটও করে দেওয়া। তারপরও তুমি আমাকে কেন এটা করালে? তুমি জানো এতে কত রকমের ক্ষতি হতে পারে প্রশাসনিকভাবে? বলছে না না আমি দেখেছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা হয়েছিল। আমি যদি এটা আপনাকে না বলতাম তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না, অ্যাক্সিডেন্ট হতো। বলছে না তাও অ্যাক্সিডেন্ট হতো না, আমাদের সমস্ত রকমের ব্যবস্থা করা ছিল। তো তর্কাতর্কি করছে, কি করবে, আর এক প্রকার হেরে গিয়ে, মানে ওই কথায় তো হবে না, এবার উনিও বুঝিয়ে দিচ্ছে যে আমরা সমস্ত সেফটি ব্যবস্থা নিয়েছিলাম। তো আবার ফিরে আসে, এবার ফিরে এসে যে বন্ধুটার কাছে বলে যে ভাই জানিস তো এই ব্যাপার। বলছে তুই তো গেলি বাঁচাতে, তোকেই কথা শুনিয়ে দিল? বলছে হ্যাঁ। বলছে ওরা নাকি আগের থেকেই সেফটি প্রিকশন সব কিছু নিয়ে রেখেছিল। যে দূর, এটা কি করে হয়, এটা কি করে হয়? তুই যেটা ভাবলি, তুই যেটা করলি সেটা সব কিছু মিথ্যা। বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এইবার এই সব কিছু ঘটনাকে সাইডে রেখে হঠাৎ করে ওর এই বন্ধুটা ওকে বলে যে দেখ ভাই, এত কিছু হচ্ছে না, তুই এগুলোকে বাদ দে, এগুলো ছোটোখাটো বিষয় ছিল বলে কোনোভাবে হয়তো আমরা কিছু মিস করে গেছি, যার জন্য হয়নি। কিন্তু এইবার একেবারে প্রত্যক্ষভাবে এই বিষয়টার খুঁটিনাটি জানতে হবে, এবং তোর একটা কাজ হচ্ছে তুই মনে করার চেষ্টা কর যে তোর বর্তমান সময়ে তুই কি এমন কোনো সুযোগ পেয়েছিলি যেটা তুই হারিয়ে ফেলেছিলি, এবং কিন্তু সেটা কিন্তু কোনো বড় সড়ো সুযোগ হতে হবে, বিশাল বড় সড়ো সুযোগ যেটাতে তোর জীবন দাঁড়িয়ে যাবে। এরকম কি কোনো সুযোগ তুই পেয়েছিলি যেটার জন্য তুই আফসোস করেছিস যে না এইটা একটু যদি এরকম হতো তাহলে কিন্তু আমার লাইফটা এখন দাঁড়িয়ে যেত? এবার ও ভাবতে থাকে, বলছে না সেরকম, হ্যাঁ একটা বিষয় তো আছে। আর বন্ধুটা বলছে কি বিষয় বলতো? বুঝে জানিস আমি ওই অফিস থেকে ফেরার পথে একটা ক্যাসিনো ছিল, ওই ক্যাসিনোতে প্রত্যেক দিন খেলতে যেতাম। এবার ওই বন্ধুটা হঠাৎ করেই তেতে ওঠে, বলছে কি তুই জুয়ো খেলিস? তোর কাছ থেকে এটা আশা করা যায় না, তুই ভবিষ্যতে কি জুয়ো খেলবি? তুই এত সুন্দর পড়াশুনোয় তুই জুয়ো খেলবি, এটা আশা করা যায় না। তুই তো বাজে, তুই তো বিগড়ে গেছিস রে, তুই তো নষ্ট হয়ে গেছিস। বলছে আরে না রে, এটা সেরকম জুয়ো না, এটা একটু অন্যরকম, এটা ক্যাসিনো, এটা সবাই খেলে, এটা অনেকেই খেলে, আর এটা লাইসেন্স প্রাপ্ত, এটা কোনো অবৈধ জিনিস না। বলছে আচ্ছা ব্যাপারটা কী বলতে, মানে জিনিসটা আমাকে একটু বোঝাতে। বলছে কিছুই না, ওখানে গিয়ে ওই সবাই এক একটা সংখ্যার ওপরে টাকা লাগায়,
এবার যেই সংখ্যাটা একটা ডায়ালার আছে, ওই ডায়ালারটা ঘুরলে তার উপর দিয়ে একটা বল বাউন্স করে। এবারে সবাই তো প্রত্যেকটা সংখ্যায় টাকা লাগায়। এবারে যে সংখ্যাটার ওপরে সবথেকে বেশি প্রাইসটা আসবে, সেই সংখ্যাটার ওপরে যদি ওই বলটা গিয়ে থামে, তবে বড় প্রাইজ আছে। বলছে কত প্রাইস ছিল তোর মনে আছে? বলছে 3 কোটি টাকা। বলছে কি বলিস ভাই, 3 কোটি টাকা? বলছে হ্যাঁ। বলছে তুই তাহলে হেরে গেলি কিভাবে বলতো? বলছে আরে কিছুই না, একটা ছোট্ট বিষয়ের জন্য, 19-20-এর জন্য হেরে গেছি জানিস। বলছে কি বিষয়? বলছে আমার নম্বরটা ছিল 7 আর ওই প্রাইসটা লেগেছিল 8 নম্বরে। বলছে একদম মার দিয়া কেল্লা, এইবার সফল করতেই হবে। তুই প্রস্তুত থাক, তুই এখন যেভাবে জীবনযাপন করছিস, তুই এই সময়ের সাথে নিজেকে প্রস্তুত কর। তুই আপাতত এরকমই থাক, ওই সময় গিয়ে তোর এই স্ট্রাগলটা কাজে দেবে। তুই প্রস্তুত থাক সব কিছুর জন্য। তো ওর বন্ধুটার কথা অনুযায়ী সব কিছু ওরকমই করতে থাকে ও, তারপরে আর কিছুই করে না। তো মোটামুটি এই করতে 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 মোটামুটি বছর 4-5 কেটে যায়। বছর 4-5 কেটে গিয়ে চলে আসে ঠিক সেই সময়টা। এবার ও আর ওর বন্ধু দুজনেই মনে রেখে দিয়েছিল। এবারে ততদিনে ওর ওই বন্ধুটা অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। মানে ওর যে বন্ধুটা ছিল, যে এতদিন যত মানে একটু উল্টোপাল্টা কাজ করে বেড়াতো, সে মোটামুটি এখন একটু ম্যাচিওর হয়েছে, যেহেতু বয়স বেড়েছে। তো ওরা দুজন মিলে যায় ওই ক্যাসিনোতে গিয়ে সেম গেমটা খেলে ঠিক সেম টাইমে। ডায়ালারটা ঘোরায়, ডায়ালার ঘুরতে থাকে। এবারে ডায়ালার তো ঘুরছে, কিন্তু ওদের মাথা থেকে দুজনের ঘাম ঝরছে যে কি হয়। ওরা তো সেট করে রেখেছে নাম্বার, যে কোন নাম্বারটা চয়েস করবে, এবং ওরা তো জানে যে ওই নাম্বারটাই মানে চয়েস করলে ওরা প্রাইসটা জিতবে। তো ওরা রীতিমতো, যেটা আগেই বলেছিলাম যে 8 নম্বরে 3 কোটির একটা প্রাইস ছিল, এবার ওরা 8 নাম্বার চয়েস করেছে। যেই ঘোরা শেষ হয় ডায়ালারটা, বলটা এসে থামে। এইবার ওরা দেখে যে ঠিক ওই বলটা 7 নম্বরেই। এইবার ওরা দেখে প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে যায় যে কি হলো ব্যাপারটা। দিলাম তো 8 নম্বরে, সবকিছু বুঝে শুনেই, হঠাৎ করে 7 কি করে হয়ে গেল? মাথায় কিছুই ঢুকছে না ওদের। তো এরকম কিছুক্ষণ ভাবে, এবার দেখবে প্রাইজ জিতে যাওয়ার পর একটা টোকেন আসে, ওই টোকেনটা নিয়ে চলে যায়। তারপরে ওটার একটা আলাদা এজেন্সি থাকে, সেখান থেকে সবাই ক্যাশ আউট করে আর কি, বা যে যেভাবে সুটেবল। তো ওই যে প্রাইজটা জিতেছে সে ওই টোকেনটা নিয়ে যাচ্ছে। এবার ওনাকে থামিয়ে দিয়ে বলছে, না আপনি কোনোভাবে চিটিংবাজি করছেন আমাদের সাথে, নাহলে এটা কোনোভাবেই হতে পারে না। আমি 8 নম্বরে দিয়েছিলাম, আপনারটা কি করে 8 হয়ে গেল, আমারটা কি করে 7 হয়ে গেল? বলছি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? শুরু থেকেই তো আপনি 7 নম্বরে দিয়েছিলেন, কখন আপনি 8 নম্বরে দিলেন? আপনি চাইলে সিসিটিভি ফুটেজ চেক করুন। বলছে না, সিসিটিভি ফুটেজ দেখিয়ে আপনি আমাদের ভয় দেখাতে পারবেন না, এই ব্যাপার। আপনি করেইছিলেন, আপনি 7 নম্বর, আমাদের নাম্বারটা 8 নম্বরেই ছিল, আপনি ভুল করছেন। বলছে না দেখুন আপনাদের বলেছে। এইরকম এক কথায় দু কথায় ওখানে বিষয়টা একটা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এবার ক্যাসিনোর অথরিটি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, যেহেতু একটা ঝামেলা হয়ে গেছে, প্লাস ওরা হেরেও গেছে, কিছু করার নেই। তো এইবার কি হয়, ওই 2 বন্ধু এবারে মনমরা হয়ে একটা নদীর ধারে এসে বসে বসে ভাবে যে ওদের ছোটবেলায় যা হয়েছিল কোনো কিছুই এখনো পর্যন্ত সফল হয়নি। এমনকি এই সময় এসে এতদিন ধরে ওরা যেই জিনিসটার জন্য প্রত্যাশা করেছিল যে এইটাকে সফল করতেই হবে, সেইটাও সফল হয়নি। নিশ্চয়ই কোনো না কোনো গড়বড় আছে, যেই জিনিসটা আমাদের অতীতের সফলতাটাকে অ্যাচিভ করতে বাধা দিচ্ছে। ওদের মাথায় একটা প্ল্যান আসে। ওর যে বন্ধুটা ছিল না, মানে যার সাথে যে ঘটনাগুলো ঘটছে, তার একটা বন্ধু ছিল না যে ওর সাথে ছিল। তো ওই বন্ধুটা হঠাৎ বলে ওঠে যে শোন ভাই, আমি বুঝতে পারছি কিছু হচ্ছে, আর আমি জানি তুইও একই কথা ভাবছিস। শোন, আমার একটা জানাশোনা
খুবই পরিচিত একজন অভিজ্ঞ বৈজ্ঞানিক আছে, যে বিগত 25 বছর ধরে এই অতীত ভবিষ্যৎ সময়তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করে। আমার মনে হয় আমরা যদি তার কাছে যাই তাহলে আমরা কিছু সুরাহা পেতে পারি। তো ও বলে ঠিক আছে ভাই চল, এখন তো এছাড়া তো কোনো উপায়ও নেই, কি হবে কে জানে। তো কথা মতো যায় ওই বিজ্ঞানীর কাছে এবং সব কিছু ব্যাপার খুলে বলে, যা যা হয়েছিল ছোটবেলা থেকে শুরু করে সব কিছু খুলে বলে। তো ওই বিজ্ঞানীটা সব কিছু শুনে এমনভাবে ওদের দিকে তাকায় মনে হয় যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখে ফেলেছে। বলছে তোমার সাথে এই জিনিসগুলো ঘটেছে? বলছে হ্যাঁ। দেখুন প্রফেসর, যদি না ঘটতো তাহলে কিন্তু আমরা এখানে আসতাম না। বলছে আজকের ঘটনাটাও সত্যি? বলছে হ্যাঁ, একদমই সত্যি। বলছে এটা কি করে সম্ভব? বলছে কেন সম্ভব না বলে আপনার মনে হয়? বলছে দেখো, বিজ্ঞান বলে যে আমরা টাইম ট্রাভেল করতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র ভবিষ্যতে, কখনোই অতীতে নয়। তো এবার ওরা বলছে ভবিষ্যতে টাইম ট্রাভেল করাও কি সম্ভব? বলছে দেখো প্র্যাকটিক্যালি তো সম্ভব নয়, কিন্তু থিওরিটিক্যালি সম্ভব। বলছে কিভাবে? বলছে দেখো, একটা আমাদের মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিল যে আমরা যদি লাইটের স্পিডকে ডমিনেট করে তার থেকেও বেশি স্পিডে যেতে পারি তাহলে আমরা সময়কে পেছনে ফেলে দিয়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হব। ওরা বলছে আসলে এই বিষয়টা তাই? এইবার প্রফেসর বলে যে হ্যাঁ বিষয়টা তাই, কিন্তু আইনস্টাইন আরও একটি বিষয় বলেছিল যে আমি কেন বললাম যে প্র্যাকটিক্যালি বিষয়টা সম্ভব না, তার কারণটা এখান থেকেই সূত্রপাত হয়। কারণ আইনস্টাইন আরও একটা বিষয় বলেছিলেন যে কোনোদিনও এখনো পর্যন্ত কোনো যানবাহনের এরকম পোটেনশিয়াল তৈরি হয়নি যে সে আলোর গতিকে ডমিনেট করে আলোর গতি ক্রস করে বেশি গতি অ্যাচিভ করতে পারবে। বলছে যে তাহলে ও আমার সাথে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? অতীতে ট্রাভেল করা? বলছে দেখো এটা তো আমি সঠিক এখনো বুঝতে পারিনি, তবে আশা করছি খুব শীঘ্রই বুঝতে পেরে যাব, কারণ তুমি যে সমস্ত ঘটনা বললে সেগুলোর সাথে আমার পুরনো একটা কেসের খুব বড় একটা মিল আছে। বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি এই বিষয়টা বের করতে পারেন তাহলে খুব সুবিধা হয়। এইবার ওর এই বন্ধুটা বলে ওঠে যে তাহলে আপনি আরেকটা কথা বলুন তো। এইবার যে বলতে যাবে ওই প্রফেসর ওকে থামিয়ে দিয়ে বলে যে আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো, যে তুমি যখন ওই স্বপ্নটা দেখেছিলে তখন তোমার সামনে কি ছিল? বলছে যে দেখুন আমার সামনে কিছুই ছিল না, একটা বড় একটা লাইট রে আমি দেখতে পেয়েছিলাম, তারপরেই আমার স্বপ্ন ভেঙে যায় এবং আমি আমার অতীতের জগতে চলে আসি এবং তারপরেই আমি সব কিছু বুঝতে পারি যে আমার সাথে কি হয়েছে ঘটনাগুলো। তো প্রফেসর হঠাৎ করে চুপ করে যায়। এইবার ওরা আবারও বলে যে আচ্ছা আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু এটা বলুন যে আমি মানে তখনও কিন্তু প্রফেসর এই বিষয়টা নিয়ে দেখছিল, ঘাটাঘাটি করছিল, তার বিভিন্ন রকমের থিওরেম সব কিছু মিলিয়ে দেখছিল যে বিষয়টা কি, আর এর মধ্যেই ওরাও কোশ্চেন করতে লাগছিল। এবার কোশ্চেন করে যে আচ্ছা আপনাকে এত কিছু বোঝাতে হবে না, আমিও নিজেও বুঝতে পারছি না যে বিষয়গুলো কি। বলছে দেখো, প্রফেসর আবারও বলছে যে দেখো তুমি এই জিনিসগুলো হয়তো বুঝতে চাইছো না, কিন্তু তোমার এই মুহূর্তে বোঝাটা খুবই জরুরি। বলছে কেন? বলছে দেখো তুমি এখন সময়ের ফাঁদেই রয়েছো, অতএব তোমাকে বুঝতে হবে যে তুমি অতীতে কিভাবে এলে। এই সূত্রটা তোমাকে জানতেই হবে, নাহলে তো তুমি
পারবে না বুঝতে কিছুই। বলছে ঠিক আছে। বলছে দেখো যে তোমার এখন আমাদের তো সময়ের গতিবেগকে টেক্কা দিয়ে বেশি গতিবেগ অর্জন করা সম্ভব নয়, কিন্তু তুমি কি জানো যে আমরা বাস্তবেও প্র্যাকটিক্যাল লাইফে অনেক জায়গায় টাইম ট্রাভেল করি? বলছে মানে কিভাবে, কোথায় করলাম? বলছে না ভবিষ্যতে টাইম ট্রাভেল আর কি। বলছে কিভাবে, সেটা সম্ভব কিভাবে? বলছে দেখো তুমি তোমার বাড়ি থেকে, ধরো তুমি তোমার বাড়ি থেকে যাত্রা শুরু করলে তোমার অফিসের উদ্দেশ্যে। তোমার অফিসের দূরত্ব কতটা? বলছে কত হবে, 20 কিলোমিটার। বলছে আচ্ছা 20 কিলোমিটার। ধরো তুমি একদিকে যাত্রা শুরু করলে, কাল্পনিকভাবে চিন্তা করো যে তোমার অস্তিত্ব পৃথিবীতে তোমার দুটো বাড়ি আছে। একদিকে তুমি যাত্রা শুরু করলে হেঁটে, আর একদিকে তুমি যাত্রা শুরু করলে তোমার মোটর সাইকেলে। বলছে কোনটাতে তুমি আগে পৌঁছাবে? বলছে যে কেন, আমি স্বাভাবিক, এটা আপনি কি কোশ্চেন করছেন, আমি মোটর সাইকেলে গেলে সেখানেই আগে পৌঁছাবো। বলছে আগে পৌঁছলে তো, তাহলে তুমি কি ভবিষ্যতে যাত্রা করলে না? বলছে ভবিষ্যতে যাত্রা কিভাবে করলাম? বলছে তুমি তো নিজের সময়কে অতিক্রম করলে এইভাবেই তো আমরা ছোট ছোট স্টেপস অনুযায়ী ভবিষ্যতে যাত্রা করি, কিন্তু এটা আমাদের কাছে এতটাই নগণ্য বলে মনে হয় যে আমাদের ওই মহাকাশ বা মহাজাগতিক শক্তির কাছে যে বিষয়টা টাইম ট্রাভেলের মতো মনে হয়, সেইটা আমরা বুঝতে পারি না। বলছে হ্যাঁ এই বিষয়টা তো ভেবে দেখিনি, কিন্তু আসলেই তো সম্ভব। আমরা তো সময়ের কম সময়ই পৌঁছে যাচ্ছি, তার মানে আমাদের কাছে ওই যাত্রার সময়টা কম হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ওই হাঁটা ব্যক্তিটার সাপেক্ষে আমার গতি তখন বেশি, সময় আমার কাছে তখন স্লো। ওরা না বিষয়গুলো বুঝতে পেরে এবার ওর বন্ধুটা না অধৈর্য হয়ে যায় যে এত কিছু ওই বিজ্ঞানীটা কেন ঘাটাচ্ছে। শুধু এটুকু বললেই তো হয়ে যায় যে এর থেকে রেহাই কি, বা ও কিভাবে ওর আসল সময়ে ফিরে যেতে পারবে। তো ওর বন্ধুরা বলছে আচ্ছা দেখুন, আমি বুঝতে পেরেছি আপনি শুধু এখানে আমাদের গল্প শোনানোর জন্য নিয়ে এসেছেন, আমাদের অত সময় নেই, আমাদের মাফ করবেন, আমরা চলে যাচ্ছি। এবার ওরা উঠে যাওয়া শুরু করে, মানে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই বিজ্ঞানী হঠাৎ করে হাসতে শুরু করে। এবার এই হাসির শব্দ শুনে ওরা পেছন ঘুরে তাকায়। বলছে কি ব্যাপার, আপনি হঠাৎ করে হাসছেন কেন? বলছে যে দেখো, কাল অন্ত শুনেছ? বলছে কি, এটা আবার নতুন কি শব্দ? বলছে না, কাল মানে কি? বলছে কি আপনি বলুন তো? বলছে কাল মানে হচ্ছে সময়। বলছে আর অন্ত মানে? শেষ। বলছে অন্ত মানে শেষ, একদম সঠিক। তো বলছে হ্যাঁ, তা এটা দিয়ে কি হবে? এইবার যেই কথাটা ওই প্রফেসরটা ওদেরকে বলল, এই কথাটা শুনে বা দুজনেই এক জায়গায় দাঁড়িয়ে গেল। মানে ওদের শিরদাঁড়া থেকে তখন একটা শীতল বাতাস বয়ে গেল। প্রফেসর বলল যে তোমার ভবিষ্যৎ, তোমার বর্তমান তুমি কখনোই আর দেখতে পাবে না। ওরা চমকে গিয়ে জিজ্ঞেস করে যে কেন বলুন তো, আমি কেন দেখতে পাবো না? আমার সাথে এমন কি হয়েছে? এবার প্রফেসর বলে যে আচ্ছা তোমার মনে আছে তুমি যে ছোটবেলায়, মানে বছর 4-5 আগে তুমি যখন তোমার টিচারের পিছু নিয়েছিলে, টিচারকে বিরক্ত করার জন্য যখন তুমি ওই লাঠিটা ছুঁড়ে মেরেছিলে, তখন কেন ওই লাঠিটা ওই টিচারের গায়ে লাগলো না? বা কেনই ওই অ্যাক্সিডেন্টটা তুমি আটকানোর পরেও ঠিক ওই মুহূর্তেই অ্যাক্সিডেন্ট আটকানোর অন্য পদ্ধতি সৃষ্টি হয়ে গেল? একবারও কি ভেবে দেখেছো? বলছে না, এটা তো ভাবিনি। বলছে হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তোমাকে আমি আগেই বললাম যে ভবিষ্যতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অতএব ভবিষ্যতে ঘটা ঘটনা কখনোই তুমি পরিবর্তন করতে পারবে না। এবার ওরা আরো প্রশ্নের ভেতরে পড়ে যায় যে কেন এটা সম্ভব না? প্রফেসর বলছে দাঁড়াও, আরো বুঝিয়ে বলছি। ধরো তুমি প্রায় 25 বছর পেছনে গেলে, সরি 25 বছর না, ধরো তুমি 40 বছর পেছনে গেলে।
গিয়ে তুমি তোমার বাবাকে গুলি করে মেরে ফেললে। তাহলে বর্তমান সময়ে তোমার অস্তিত্ব কি? ওরা তো চমকে যায় বিষয়টা শুনে। আসলেই তো তাই। কারণ ওর বাবাকে যদি ও মেরে ফেলে তাহলে ওর তো বর্তমানে কোনো অস্তিত্বই নেই, কারণ বাবাকে মেরে ফেললে ছেলে হবে কোথা থেকে? বলছি তাহলে, বলছে হ্যাঁ। প্রফেসর হঠাৎ করে থামিয়ে দিয়ে বলছে হ্যাঁ, এটাই, যেটা ঘটে গেছে সেটা তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না। সেই জন্যই কাকতালীয়ভাবে ওই দিন ওই ঘটনাগুলো ঘটে গিয়েছিল, আর সেটা তুমি জানো না। কিন্তু তাই বলে এমন নয় যে সেদিন অ্যাক্সিডেন্টটা ঘটেনি। ওটা শুধু তোমার কাছে একটা ইলিউশন মনে হয়েছে। সেদিন অ্যাক্সিডেন্ট ঘটেছিল, কিন্তু শুধুমাত্র তুমি যে নিয়মটা পরিবর্তন করতে চেয়েছিলে সেটা শুধু পরিবর্তন করতে পারোনি। বলছে যে আচ্ছা, তাহলে আমি কি করে আসলাম অতীতে? এইবার প্রফেসর বলছে তুমি এলে কেন? বলছে হ্যাঁ বলুন তো। বলছে তুমি আগে তোমার পিছনে যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটা টেনে বসো আর একটু জল খাও, কারণ আমি এখন তোমাকে যে কথাটা বলবো সেটা শুনে তুমি হয়তো কয়েক মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে যেতে পারো। এবার ও শুনে তাই করে। এবার প্রফেসর বলা শুরু করে যে তুমি কি জানো তুমি তোমার বর্তমান সময়ে মারা গেছো? এইবার ও আসলেই চমকে যায়। চমকে গিয়ে বলে মানে আমি মারা গেছি? তাহলে এই তো আমি বেঁচে আছি। বলছে যে হ্যাঁ, তুমি এই সময় বেঁচে আসো, কিন্তু ঠিক কয়েক মাস পরে, ঠিক যেই সময় তুমি ওই দিন তোমার মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলে অফিস যাওয়ার উদ্দেশ্যে, ঠিক সেই দিনই তুমি মারা গেছো। সেই দিন তোমার সামনে যে আলোক রশ্মিটা ছিল ওটা কিছুই ছিল না, ওটা সামনে একটা বিশাল বড় ট্রাক ছিল, আর তুমি কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছিলে না। তুমি ওই দিন ওখানেই অ্যাক্সিডেন্ট করে স্পটেই মারা গেছো। এবার ও হঠাৎ করে টেবিল চাপড়ে উঠে বলে অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। আমি আমি এইবার নিজের সময় নিজে বদলাবো বলে ওখান থেকে উঠে চলে যায়। এবার আগামী কয়েক মাস ও খুবই ভয়ের সাথে কাটায়, কারণ স্বাভাবিক যে তুমি যদি তোমার মৃত্যুটা জেনে যাও যে অমুক দিন তুমি মারা যাবে, তাহলে তোমার ভেতরে কেমন অনুভূতি হবে? একটা শিহরণ জাগানো সময় তৈরি হবে, তোমার পুরোটাই কাল্পনিক লাগবে, বিভীষিকাময় লাগবে। ও পুরোপুরি সতর্ক হয়ে যায় ওই দিনটার জন্য। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসে এবং ওই দিনটাও চলে আসে। ওই দিনের আগের রাতে ও কিছুতেই ঘুমোতে পারে না। ও ছাদে যায় এবং যেই ছেলে জীবনে কোনোদিনও নেশা করেনি সে বাধ্য হয়ে সেদিনকে তার বাবার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে ছাদে গিয়ে অনবরত সিগারেট খেতে থাকে। অ্যাকচুয়ালি তার প্রচুর টেনশন হচ্ছে বিষয়টা নিয়ে যে সে কি করবে এখন। সে তার মৃত্যুটা জেনে গেছে, এবার তাকে আটকাতে হবে। তো কোনোভাবেই ঘুমোয় না। তো ঠিক ওই সময়টা আসে এবং ও ঠিক করে যে ওই টাইমে ও বেরোবেই না বাড়ি থেকে। এবারে সারা রাত ঘুমোয়নি, ঘুমের একটা দাপট থাকে। এবার ও প্রচুর ওর ঘুম পাচ্ছে, সেই দিনও কুয়াশা। তো ও সিঁড়ি দিয়ে নিচে নেমে কিছুটা আগে যায় রাস্তায়, চোখ ডলতে ডলতে। এইবার গিয়ে দেখছে কিছুই দেখা যাচ্ছে না। এবার ওর চোখে পড়ে হঠাৎ করে দূর থেকে একটা বাইক আসছে। এইবার ওই বাইকটা থামিয়ে বলে কি যে দাদা আপনি কোথায় যাচ্ছেন? বলছে যে, এবার লোকটা চোখ মুখ পুরো ঢাকা, ঠান্ডাও পড়েছে, চোখ মুখ পুরো ঢাকা। বলছে যে আমি এই তো যাচ্ছি বড় রাস্তার দিকে। বলছে যে আপনার কি বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার একটু তাড়া আছে। বলছে যে না, তাহলে এক কাজ করুন তো, আপনি আমাকে একটু ছেড়ে দিতে পারবেন?
অ্যাকচুয়ালি আমার সিগারেটের প্যাকেটে সিগারেট শেষ হয়ে গেছে, আমি ওটা কিনতে যাব, কারণ বাবার প্যাকেট থেকে সিগারেট খেয়েছিল। এবার বাবা যদি জানতে পেরে যায় ওকেই ধরবে, ওই জন্য ও আর কি সিগারেটের প্যাকেটটা আবার যথা জায়গায় রেখে দিতে চায়। এই জন্য সিগারেটটা কিনতে যায়, যখন মানে যাতে ওর বাবা উঠে গিয়ে না দেখে, তাড়াতাড়ি করতে যায়। আনমনেই বেরিয়ে পড়েছিল। এইবার বলছে ঠিক আছে তাড়াতাড়ি উঠুন, আমারও একটু তাড়া আছে। এবার উঠে যেই মেন রোডে উঠতে যাবে তার কিছুক্ষণ আগে একটা জঙ্গলের পাশে ওই লোকটা হঠাৎ করে বাইকটা দাঁড় করিয়ে ওর কাঁধে একটা সাইড ব্যাগ ঝুলিয়ে বলে কি আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু টয়লেট করে আসছি, আমার খুব জোর টয়লেট পেয়েছে। এবার ওকে দাঁড় করিয়ে এবার ও থামাতে যায়, বলছে দাদা দেখুন আমার একটু আর্জেন্ট আছে, আমার বাবা বলতে গিয়েও থেমে যায়। এইবার ওই লোকটা আসতে প্রচুর লেট করে, প্রায় 10 মিনিট হয়ে যায়, ওই লোকটা আর আসে না। ও এক প্রকার অধৈর্য হয়ে যায়। অধৈর্য হয়ে গিয়ে যে বাইকটা ছিল ওখানে, ওই বাইকটা নিজেই স্টার্ট করে আস্তে আস্তে বড় রাস্তার দিকে যাওয়া শুরু করে প্রচণ্ড দ্রুত গতিতে, কারণ ওকে ফিরতেও হবে, ফিরে সিগারেটের বাষ্পটা জায়গা মতো রাখতে হবে। প্রচণ্ড গতিতে গাড়ি চালানো শুরু করে। এইবার আবার ওরকম কুয়াশার একটা ছটা ও দেখতে পায়, ঠিক সেম যেমন ওই দিন ঘটেছিল। প্রচুর কুয়াশা ঘন হচ্ছে, কুয়াশা যেন ওকে গ্রাস করতে চাইছে এক প্রকার। আবার একটা আলোর ছটা, একটা আলোর প্রচণ্ড জ্যোতি দেখতে পায়। দেখতে পেয়ে ও চোখের উপরে হাত রাখে। এবার যেই ও হ্যান্ডেলটা অত গতিতে হাত ছড়িয়ে নেয়, চোখের উপর হাত রাখে, ওর বাইকটা মানে যে বাইকটা ও চালাচ্ছিল ওই বাইকটা ডিসব্যালেন্স হয়ে ও ওইখানেই পড়ে গিয়ে ওই ট্রাকের তলায় পড়ে মারা যায়। এইবার প্রশ্ন হচ্ছে যে ওর তো সেদিন বেরোনোর কথা ছিল না, ও সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে বিষয়টা কি ঘটেছিল? এবার বলি যে আমার যে দাদাটা যে আমাকে গল্পটা বলছিল, সে তখন বলে যে আমারও ওরকম কিউরিসিটি জাগে যে তাহলে কি করে সম্ভব, কারণ আমিও ধোঁয়াশার মধ্যে ছিলাম বিষয়টা নিয়ে। তো আমি জিজ্ঞাসা করি যে কি ব্যাপারটা হলো, থেকে আমার মাথায় ঢুকলো না, ওর তো বেরোনোরই কথা ছিল না। বলছে যে হ্যাঁ বেরোনোর কথা ঠিক ছিল না, কিন্তু ওই যে কাল অন্ত, নিয়তি তোমাকে তোমার সঠিক জায়গায় ঠিক পৌঁছে নিয়ে যাবেই, তুমি যতই পেছনোর চেষ্টা করো। তো দাদা বলছে যে ওই দিন ওর বেরোনোর কথা ছিল না ঠিকই, কিন্তু ওই দিন ও প্রচুর টেনশনের জন্য যখন উপরে সিগারেটের বাক্স নিয়ে সিগারেট খেতে যায়, তখন ও আনমনেই ওর বাড়ির গেটটা লাগাতে ভুলে যায়, এবং কাকতালীয়ভাবেই ওর বাইকটাও নিচে খোলা পড়ে যায়, মানে একদম খোলা অবস্থায় রাখা থাকে। ঠিক এই অবস্থাতেই একটা চোর এসে ওর বাইকটা চুরি করে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ওর কাঁধের সাইড ব্যাগটা কি করে আসলো? কাঁধের সাইড ব্যাগটা ওই দিন প্যানিক সিচুয়েশন ওর এমনই তৈরি হয়েছিল যে ওর ওই কাঁধের ব্যাগটা ওর ওই বাইকের সাথেই হ্যান্ডেলের সাথেই ঝুলিয়ে রেখে দেয়। এবার চোর সাধারণত কি ভাববে, যা পাবে তাই নিয়ে পালাবে। ও দেখেছে একটা সাইড ব্যাগও আছে বাইকের সাথে, নিশ্চয়ই কোনো টাকা পয়সা বা অন্য কিছু ফোন টোন থাকতে পারে, ওই দুটো সহ নিয়ে পালাচ্ছে। এবার যেহেতু প্রচুর কুয়াশা, সেহেতু ওই চোরটাও আসল রাস্তা চিনতে পারছে না যে কোথা থেকে উঠে সে পালাবে। তাই ঘুরতে ও এদিক থেকে বেরিয়েছে সিগারেট কেনার জন্য, চোরটাও ওই রাস্তা দিয়েই আসছিল। কাকতালীয়ভাবে দুজনের দেখা হয়, দুজনে বড় রাস্তার সামনে কিছুটা যায়, মাঝখানে একটা জঙ্গল পড়ে, চোরটা টয়লেট করতে যায় এবং ও নিজের বাইকই চালিয়ে নিজের সাইড ব্যাগই সাইডে ঝুলিয়ে ওর নিজের অজান্তেই বড় রাস্তার দিকে ধাবিত হয়। ঠিক তারপরেই যেই জিনিসটা ঘটার একদম অন্ত, মানে যাকে আমরা বলি কাল অন্ত, নিয়তি তোমাকে তোমার লক্ষ্যের কাছে ঠিক পৌঁছে দেবে বা তোমার ঘটনার কাছে ঠিক পৌঁছে দেবে, ঠিক ওর নিজের মোটরসাইকেল বা বাইক নিয়েই, নিজের সাইড ব্যাগ নিয়েই সে
অ্যাক্সিডেন্টটা করে এবং স্পটে মারা যায়। ঘটনাটা আমি যখন শুনি দাদার মুখ থেকে, তখন আমি না বিষয়গুলো এখনকার যুগের সাথে মেলাতে শুরু করি এবং আমি না কিছুতেই মেলাতে পারি না, কেমন যেন একটা কাল্পনিক ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু ঠিক কয়েকদিন পরে আমি যখন নিউজ পেপারে বা বিভিন্ন আর্টিকেলে এই ঘটনাটা দেখি, আমার আসল সেইখান থেকেই জ্ঞানটা ফেরে যে না, বিষয়টা ঘটেছিল। তবে তোমরাও হয়তো এরকম কিছু ঘটনা আমাদের সিনেমাতে বা কোনো গল্পের বইয়ে বা কোনো না কোনো সোর্স থেকে হয়তো শুনে থাকবে যে বিষয়গুলো কাল্পনিক বা বাস্তবে এটার কোনো অস্তিত্ব নেই। আমি জানি না যে এখনকার যুগেও এই জিনিসগুলো ঘটে কিনা বা বাস্তবেও প্র্যাকটিক্যালি এই টাইম ট্রাভেল বিষয়টা ঘটা সম্ভব কিনা। আসলে বিষয়টা আমার কাছে অজানা। যখন আমি গল্পটা শুনেছিলাম তো আমার কাছে খুবই মিস্টিরিয়াস এবং রহস্যজনক লেগেছিল ঘটনাটা। সেই জন্যই আমি তোমাদের কাছে আজকে ঘটনাটা শেয়ার করলাম। যদি তোমাদেরও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানিও যে কোন পার্টটা তোমাদেরকে সবথেকে বেশি শিহরণ জাগিয়েছে। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো নতুন এপিসোডে। আজকের জন্য শুভরাত্রি।